চৈত্র মাসের শুক্লপক্ষের এই বছরের কামোদ একাদশী ব্রত কবে পালন করতে হবে? ২৮ মার্চ শনিবারে নাকি ২৯ মার্চ রবিবারে ব্রত পালন করতে হবে? তো যে সকল স্থানে ২৮ মার্চ শনিবারে ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে ইউরোপের নরওয়ে, মাল্টা, লন্ডন, ইতালি, ফ্রান্স, স্পেন, সুইজারল্যান্ডে, নেদারল্যান্ডে, আয়ারল্যান্ড, বেলজিয়াম, পর্তুগাল, পশ্চিম আফ্রিকার মালিতে, নাইজেরিয়া, লিবিয়া, কঙ্গো, অ্যাঙ্গোলা, আমেরিকা, কানাডা, মেক্সিকো, ব্রাজিল, আর্জেন্টিনা, চিলি সহ উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে। অন্যদিকে যে সকল স্থানে ২৯ মার্চ রবিবারে ব্রত পালন করতে হবে সেই সকল স্থানগুলো হচ্ছে ভারতে, বাংলাদেশে, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া, জাপান, কোরিয়া, চীন সহ এশিয়া মহাদেশের সকল দেশে, দুবাই, বাহরাইন, কাতার, কুয়েত, ওমান, সৌদি সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, রাশিয়া, জার্মানি, ফিনল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ইউক্রেন, গ্রিস, রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, চেক রিপাবলিক, পূর্ব আফ্রিকার সেশেলস, মিশর, ইথিওপিয়া, উগান্ডা, মরিশাস, সাউথ আফ্রিকা, সার্বিয়া, ইরাক, কুর্দিস্তান, তাজিকিস্তান এবং তুরস্কে। তো এই কামোদ একাদশী ব্রতের সারা বিশ্বের পরদিন পালনের সময়সূচি ভিডিওটির শেষে বিস্তারিতভাবে দেয়া হয়েছে। এখন আমরা কামোদ একাদশী ব্রত মাহাত্ম্যকথা সম্পর্কে আলোচনা করব। চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদ একাদশী ব্রত মাহাত্ম্য বরাহ পুরাণে বর্ণিত আছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আপনি কৃপা করে আমার কাছে কামোদ একাদশীর মহিমা কীর্তন করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, এই একাদশী ব্রত সম্পর্কে এক বিচিত্র কাহিনী বর্ণনা করছি, আপনি এক মনে তা শ্রবণ করুন। পূর্বে মহর্ষি বশিষ্ঠ মহারাজ দিলীপের কৌতূহল নিবারণের জন্য এই ব্রতকথা কীর্তন করেছিলেন। ঋষি বশিষ্ঠ বললেন, হে মহারাজ, কামোদ একাদশী তিথি পাপনাশক ও পুণ্যদায়িনী। পূর্বকালে মনোরম নাগপুরে স্বর্ণ নির্মিত গৃহে বিষধর নাগেরা বাস করত। তাদের রাজা ছিলেন পুণ্ডরিক। গন্ধর্ব, কিন্নর ও অপ্সরাদের দ্বারা তিনি সেবিত হতেন। সেই পরিমধ্যে অপ্সরা শ্রেষ্ঠ ললিতা ও ললিত নামে গন্ধর্ব স্বামী স্ত্রী রূপে ঐশ্বর্যপূর্ণ এক গৃহে পরম শোকে দিন যাপন করত। একদিন পুণ্ডরিকের রাজসভায় ললিত একা গান করছিল। এমন সময় ললিতার কথা তার মনে পড়ল। ফলে সঙ্গীতের স্বরলয় তালমানের বিপর্যয় ঘটল। কর্কটক নামে এক নাগ ললিতের মনোভাব বুঝতে পারল। জ্ঞানের ছন্দভঙ্গের ব্যাপারটি সে পুণ্ডরিক রাজার কাছে জানালো। তা শুনে সর্পরাজ ক্রোধ ভরে কামাতুর ললিতকে, রে দুর্মতি, তুমি রাক্ষস হও বলে অভিশাপ দান করল। সঙ্গে সঙ্গে সেই ললিত ভয়ঙ্কর রাক্ষসমূর্তি ধারণ করল। তার হাত 10 যোজন বিস্তৃত, মুখ পর্বত গুহা তুল্য, চোখ দুটি প্রজ্বলিত আগুনের মতো, ঊর্ধ্বে 8 যোজন বিস্তৃত প্রকাণ্ড এক শরীর সে লাভ করল। ললিতের এরকম ভয়ঙ্কর রাক্ষস শরীর দেখে ললিতা মহা দুঃখে চিন্তায় বেকুল হলেন। স্বেচ্ছাচারী রাক্ষস ললিত দুর্গম বনে ভ্রমণ করতে লাগলো। ললিতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করল না। ললিত নির্দয়ভাবে মানুষ ভক্ষণ করত। এই পাপের ফলে তার মনে বিন্দুমাত্র শান্তি ছিল না। পতির সেই দুরবস্থা থেকে ব্যথিত চিত্তে রোদন করতে করতে ললিতা গভীর বনে প্রবেশ করল। একদিন ললিতা বিন্ধ্য পর্বতে উপস্থিত হলো। সেখানে ঋষ্যশৃঙ্গ মুনির আশ্রম দর্শন করে মুনির কাছে হাজির হলো। তার চরণে প্রণাম করে সেখানে দাঁড়িয়ে রইল। মুনিবর জিজ্ঞাসা করলেন, হে সুন্দরী, তুমি কে, কার কন্যা, কি কারণে বা এই গভীর বনে এসেছ, তা সত্য করে বলো। তদুত্তরে ললিতা বলল, হে প্রভু, আমি বীরধন্যা গন্ধর্বের কন্যা। আমার নাম ললিতা। আমার পতির পিশাচত্ব দূর হয় এমন কোন উপায় জানবার জন্য এখানে এসেছি। তখনই ঋষি বললেন, চৈত্র মাসের শুক্লপক্ষের কামোদা নামে যে একাদশী আছে, তুমি সে একাদশী ব্রত যথাবিধি পালন করো। এই ব্রতের পুণ্যফল তোমার স্বামীকে অর্পণ করলে তৎক্ষণাৎ তার সমস্ত পাপ বিনষ্ট হবে। বশিষ্ঠ ঋষি বললেন, হে মহারাজ দিলীপ, মুনির কথা শুনে ললিতা আনন্দ সহকারে কামোদ একাদশী ব্রত পালন করল। তারপর ব্রাহ্মণ ও বাসুদেবের সামনে পতির উদ্ধারের জন্য আমি যে একাদশীর ব্রত পালন করেছি তার সমস্ত ফল আমার পতির উদ্দেশ্যে অর্পণ করলাম। এই পুণ্যের প্রভাবে তার পিশাচত্ব দূর হোক। এই কথা উচ্চারণ মাত্রই ললিত সাপমুক্ত হয়ে দিব্যদেহ প্রাপ্ত হলো। পুনরায় গন্ধর্বদেহ লাভ করে ললিতার সাথে সে মিলিত হলো। তারা বিমানে করে গন্ধর্বলোকে গমন করল। হে মহারাজ দিলীপ, এই ব্রত যত্ন সহকারে সকলেরই পালন করা কর্তব্য। এই ব্রত ব্রহ্মহত্যা, পাপ বিনাশক এবং পিশাচত্ব মোচনকারী। এই ব্রতকথা শ্রদ্ধাপূর্বক পাঠ ও শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়।